ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক গত রাতে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন অসুস্থ থাকা আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। শেষ দিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আগামীকাল সকাল 11টায় ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান করে গেছেন আহমদ রফিক। ইফতেখার রেজার রিপোর্ট। পরিসমাপ্তি ঘটল একটি অধ্যায়ের। না ফেরার দেশে চলে গেলেন ভাষা সৈনিক, কবি ও প্রাবন্ধিক আহমদ রফিক। বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 21 পদকজয়ী গুণী এ লেখকের। মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করা আহমদ রফিক একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক, ভাষা সংগ্রামী ও রবীন্দ্র চিন্তাবিদ হিসেবে দুই বাংলাতেই ছিলেন সমাদৃত। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজ ভাবনা, বহুমাত্রিক চিন্তাধারায় নির্মিত ছিল তার লেখনী। অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। ডাক্তাররা জানালেন যে 10:12 উনি একটা ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট করেছেন এবং তারপরে ওনার হৃদক্রিয়া বন্ধ হয়ে গেছে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছিল। 2006 সালে স্ত্রী মারা যাবার পর একাকী জীবনযাপন করছিলেন নিঃসন্তান আহমদ রফিক। গত 11 সেপ্টেম্বর ল্যাব এইড হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রোববার তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত্যুর আগে নিজ মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ হাসপাতালে দান করে গেছেন। আহমদ রফিক চলে গেলেও তার চিন্তা, কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। আহমদ রফিক 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নে ভর্তি হন। তবে ফজলুল হক হলের আবাসিক সুবিধা না পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1958 সালে MBBS পাশ করেন আহমদ রফিক। ইফতেখার রেজা, NDV নিউজ, ঢাকা। সহিংসতার পর সপ্তম দিনের মতো খাগড়াছড়ি ও গুইমারায় 144 ধারা অব্যাহত রয়েছে। তবে ভয় ভীতি কাটিয়ে খাগড়াছড়ি ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা। ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক জীবনযাত্রা। খাগড়াছড়ির প্রধান হাটবারে গতকাল সমাগম হন পাহাড়ি ও বাঙালিরা। সরগরম হয়ে ওঠে বাজার। এদিকে যুগ্ম ছাত্র জনতার অবরোধ আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। নিহতদের সৎকার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অবরোধ শিথিল করা হয় বলে জানিয়েছিল সংগঠনটি। এদিকে শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এদিকে খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতার ঘটনায় 1000-এর বেশি জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে গতকাল 3টি মামলা করেছে। এতে পুলিশের ওপর হামলা, 144 ধারা ভঙ্গ, ভাঙচুর এবং দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ থেকে খুলছে আবাসিক হলগুলো। আগামী 5 অক্টোবর থেকে শুরু হবে ক্লাস এবং পরীক্ষা। সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হল খুললেও আজ ছুটির দিনে শিক্ষার্থীদের তেমন উপস্থিতি ছিল না। গত 31 অগস্ট বিশ্ববিদ্যালয় কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। পরে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, 1 বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করছে না অন্তর্বর্তী সরকার। গতরাতে কুষ্টিয়ায় কুমারখালী উপজেলা রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন ডাকসুর ভিপি। উপস্থিত ছিলেন আবরারের স্বজন, জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ডাকসু ভিপি বলেন, শহীদ আবরার জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় নির্মমভাবে খুন করা হয় আবরারকে। তারই দেখানো পথে হয়েছে জুলাই বিপ্লব।
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাতের পর থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে বরিশালে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, মাছের আড়তে ইলিশের সরবরাহ এবং নিষেধাজ্ঞায় জেলেদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? এদিকে বাংলাদেশের ব্যাটিং ধস নিয়ে দুশ্চিন্তা বেড়েছে শারজায় খেলা দেখতে যাওয়া প্রবাসী বাংলাদেশিদেরও। তবে শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ নিয়েই ঘরে ফিরেছেন তারা। বাংলাদেশ অনেক ভালো খেলছে, বাট মাঝখানে যে ওভারগুলো ছিল ওইগুলোর মধ্যে একটু খারাপ খেলছিল, বাট শেষের দিকে নুরুল হাসান সোহান যেমন ভাবে ব্যাটিং করছে আমি অনেক খুশি। ক্রিকেট আমাদের রক্তে মিশে আছে, এই জন্য আমরা আবার বলতেছি না, আরেকবার দেখি কি করে। এখন আসছি, আলহামদুলিল্লাহ জিতছে আমাদের, আমরা সফল। একটা সহজ ম্যাচ, আমাদের একটা সহজ ম্যাচ জিতার জন্য, এই ম্যাচটা জিতার জন্য আমাদের লাস্ট একদম ক্ষতি হয়ে গেছে। ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন এবং যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার বলে আখ্যা দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসরায়েলের প্রতি অবিলম্বে এবং নিঃশর্তভাবে আটক সব মানবিক সহায়তা কর্মী এবং অ্যাক্টিভিস্টদের মুক্তি দেবার এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশ ইসরায়েলকে তার অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং গাজা উপত্যকায় অবিলম্বে গণহত্যা বন্ধ ও মানবিক অবরোধ তুলে নিতে জরুরিভাবে অনুরোধ জানাচ্ছে। খাগড়াছড়িতে টানা কয়েকদিনের অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। ভীতি কাটিয়ে পার্বত্য জেলাটিতে ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা। তবে সহিংসতার পর সপ্তম দিনের মতো খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা প্রত্যাহারের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। ফিরে আসছে স্বাভাবিকতা, সম্প্রীতির মিলন মেলা। উত্তেজনা ও সহিংস ঘটনায় পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভাজনের আশঙ্কা দেখা দিলেও খাগড়াছড়ি বাজারে নেই এখন সেই প্রভাব। সাপ্তাহিক হাটের মেলা, পর্যটকদের আনাগোনা সর্বত্র ফিরছে নতুন প্রাণ। পাহাড়ি বাঙালিরা অনুভব করছেন শান্তি, সহযোগিতা। মানুষজন ঘর থেকে বের হয়ে আসতেছে, খাগড়াছড়ি মনে হইতেছে আমরা আবারও খাগড়াছড়ির প্রাণ ফিরে পেয়েছি। আমরা রাজশাহী থেকে আসছি, যাব সাজেকে 8 জন আছে। এখানে ঝামেলা ছিল, কিন্তু এখন অনেকটা শান্ত দেখছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এসে, সমস্যা দেখতে পাচ্ছি না। মোটামুটি এখন আপনার পরিস্থিতি শান্ত, তো ওই কারণে আমরা আমাদের আবার ওই আগের শিডিউল অনুযায়ী আমরা আসছি। এদিকে জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থগিত করা হয় 5ই অক্টোবর পর্যন্ত। এর ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক। ১৪৪ ধারা বহাল থাকলেও স্বাভাবিক হতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য, নাগরিক জীবন। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। দোকানপাট খোলা শুরু হয়েছে এবং যারা নাগরিক রয়েছে তারা এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে। এর পাশাপাশি যাতে আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। স্বাভাবিক পরিবেশ টিকে থাকুক, উত্তেজনার পুনরাবৃত্তি না ঘটুক, এমনটাই চাওয়া এ জনপদের শান্তিকামী মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। জেলেদের সাথে আলাপ করেছি, তাদের বক্তব্য হচ্ছে যে এবার পুরো মৌসুমটা ইলিশ মাছ তেমন একটা পড়েনি। ইলিশ না ধরা পড়াতে তাদের মধ্যে একটা হতাশা ছিল যে ধার দেনা করে তারা এতদিন চলতেছিল। এখন শেষ সময় হলো ইলিশ ধরা পড়তেছে জেলেদের জালে। তো সেক্ষেত্রে তারা খুশি হওয়ার আগেই আপনার গিয়ে যে আজকের মধ্যরাত থেকে যে 25 তারিখ পর্যন্ত যে নিষেধাজ্ঞা রয়েছে মাছ ধরার উপরে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা হতাশা দেখা দিয়েছে। এবং জেলেরা যেটা জানিয়েছেন এবং এখানকার আড়তদাররা, তাদের বক্তব্য হচ্ছে যে সরকার যখন মাছ ধরা শুরু হয়েছে, মাছ পড়া শুরু হয়েছে, ঠিক তখনই অবরোধ দিয়েছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে সরকার হয়তো যাচাই বাছাই না করে অবরোধটা দিয়েছে। গত বছর 13 তারিখে অবরোধ দিয়েছিল, এবছর 4 তারিখ থেকে।
সেক্ষেত্রে তাদের মধ্যে একটা হতাশা রয়েছে। অপরদিকে যারা বিভিন্ন দূর দূরান্তে মাছ ধরছে তাদেরকে আমি দেখেছি যে আমার পাশ দিয়ে যে মেঘনা নদী সেখান থেকে তারা যার যার গন্তব্য যেখানে মাছ ধরছিল তারা এখন বাড়ি ফিরছে এবং আমি দেখতে পাচ্ছি তারা সাউন্ড সিস্টেম তুলে নিচ্ছে, তারা জেনারেটর তুলে নিচ্ছে, তারা নৌকা সাজিয়ে তারপরে তারা যাচ্ছে। যশোরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণ এবং ঔষধি সম্পন্ন অ্যাভোকাডো। এরই মধ্যে সাফল্য পেয়েছেন ঝিকরগাছা উপজেলার সাইফুল ইসলাম। তাকে দেখে অনেকে অ্যাভোকাডো চাষে আগ্রহী হয়ে উঠছেন। বেনাপোল প্রতিনিধি মৌসেন মিলনের পাঠানো রিপোর্ট। অ্যাভোকাডো মূলত মেক্সিকো ও মধ্য আমেরিকার ফল। এই ফলের সাথে সচরাচর পরিচিত নয় বাংলাদেশের মানুষ। তবে যুক্তরাষ্ট্র, ভারত, ইন্দোনেশিয়ায় এই ফলটি ব্যাপকভাবে চাষ হচ্ছে। বিদেশি এই ফলটি এখন দেশেই চাষ হচ্ছে। যশোরের ঝিকরগাছার সাইফুল ইসলাম প্রথমে ইউটিউব দেখে অ্যাভোকাডো চাষে উদ্বুদ্ধ হন। পরে চারা সংগ্রহ করে নিজের 51 শতক জমিতে চাষাবাদ শুরু করেন। গাছ লাগানো 2 বছরের মধ্যে ফল আসতে শুরু করে। বাজারে প্রতি কেজি অ্যাভোকাডো বিক্রি করছেন 600 টাকা কেজি দরে। আমি ইতিমধ্যে 40 কেজি ফল বাজারজাত করছি, যার বাজার মূল্য 600 টাকা। আপনারা যারা ভবিষ্যতে চাষ করতে আগ্রহী হন, এই অ্যাভোকাডো চাষ বাণিজ্যিকভাবে সফল হবেন বলে আমি আশা করি। বাংলাদেশের আবহাওয়া বিদেশি এই ফলটি চাষাবাদের জন্য উপযোগী বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই বছরে প্রায় 10টি গাছে ফল আসছে। প্রায় অনুমান করা যাচ্ছে যে 120 কেজি মতো ফল পাবে। এটি একটু উচ্চ মূল্যের ফল। আর এই গাছগুলো এখন 2 বছরের গাছ। আশা করি আগামীতে আরো বড় হলে অধিক পরিমাণে এখান থেকে ফল পাওয়া যাবে। আর এটির বাজার মূল্য অনেক ভালো। চিকিৎসকরা জানান, হৃদরোগ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে এই ফলটি কার্যকরী ভূমিকা পালন করে। তাই ইউরোপ, আমেরিকায় এর চাহিদা বেশি। এনটিভি নিউজ ডেস্ক। মাছের রাজা ইলিশের দেশে যেন প্রজাদের পাতে তোলার জো নেই কোনো কিছুই। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ইলিশ তো দূরে থাক, পান্তা ভাতে একটি কাঁচা মরিচ দিয়ে খাবেন, সেটিরও কেজি 300 টাকার উপর। বেশিরভাগ সবজির দাম 100-এর ঘরে। মধ্যবিত্তের সংসারে যেন খেয়ে বাঁচাই দায় ভোক্তাদের। আরও জানাচ্ছেন মেজবা হাসান। বাজারে কয়েক দফা দরদাম শেষে ছোট মাছ কিনেই ফিরছেন এই ব্যক্তি। ইলিশ যে নাগালের বাইরে তার কথাই স্পষ্ট। এইটা ইলিশের আসলে হিসাব নিকাশ না, এটা ধরাছোঁয়ার বাইরে, বেতনের সঙ্গে কোনোভাবেই কম্পারিজন না। এটা ইলিশ আসলে এটা ডিফারেন্ট লেভেলের মানুষের জন্য, এটা আসলে সবার জন্য না। অন্যদিকে বেসরকারি এই চাকরিজীবী বাজার ঘুরে কিনেছেন 1 কেজি ওজনের ইলিশ। তাতে গুনতে হয়েছে একদিনে বেতনের সিংহভাগ। একটা মাছ যদি 2400 টাকা কেজি হয়, আমার যা ইনকাম সিংহভাগটাই যায়। একদিনে সিংহভাগটাই যায়। আসলে নদীতে মাছ না দিয়ে বছর অনেক কম মাছ, এই লেগে মাছের দাম বেশি। সবজির বাজারেও নেই স্বস্তি। প্রতি কেজি বেগুনে গুনতে হচ্ছে 120 থেকে 140 টাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর দামে দিশেহারা ভোক্তাদের অনেকের ঋণ করে চলছে সংসার। 300 টাকা কেজি বেগুন, 180 টাকা কেজি এই যে সাদা গোল বেগুন, এই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বাজার। পটল 100 টাকা কেজি, সিম হলো 160, টমেটো হলো 150। ঠেলারের এই টাকাটা হচ্ছে আমার বাজারের জন্য, ওইটাতে আসলে হয় না। সবকিছু তরকারি এত দাম দেখতেছি, মানে বাজার আর কি নিব, মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। আসলে আকাশচুম্বী, আমাদের জন্য খুব কষ্ট হয়েছে এবং আমি পুরো মার্কেট কয়েকবার ঘুরে ফেলছি, এখন কিছু সবজি কিনতে পারিনি। তবে বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও কেন এই দাম বৃদ্ধি প্রশ্ন ছিল বিক্রেতাদের কাছে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে বিষয়টা, ওইটার কারণে অনেক সময় দাম বেশি হয়। তো ওইটার সময় আমরা অনেকে এটা কস্ট দেখায় যে এমনি যদি সব করি তাহলে পর খুব বেশি হেরফের হয় না। বৃষ্টি বাদল কয়েকটা আইটেম আর কি দাম বাড়ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 টাকায়। ওঠানামার মধ্যে রয়েছে মুরগির দাম, গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। তবে জেলেরা বলছেন নিষেধাজ্ঞার সময় ঠিক হয়নি, পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, বিজ্ঞানভিত্তিক গবেষণার আলোকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এই সিদ্ধান্ত। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে ইলিশ মাছ ধরার উপর টানা 22 দিনের নিষেধাজ্ঞা। এই সময়ের মধ্যে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। এই অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে।
এ সময় ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬,২০,০০০ জেলে পরিবারকে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নিয়ে সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জেলেদের। এই অভিযানের সময় ইলিশ মাছের পেটে যে ডিম আসে সেই ডিমটা এই অভিযানে দেখা যাচ্ছে না, কিন্তু অভিযান শেষ হয়ে যাবে, তারপর যদি ডিমওয়ালা মাছ ধরা পড়ে মাইর করে, তাহলে তো আমাদের ইলিশের ঘাটতি রয়েই গেল। ২২ দিনের এই যে বন্ধ, এরা 2 দিন আগে থেকেই আবহাওয়া এতটাই খারাপ ছিল যে নদীর বা মানে নদী যত ট্রলার নৌকা ছিল ওইগুলো উঠে আসছে, দেখা যায় তারা সেই পরিমাণ মাছ আনতে পারে নাই বা পায় নাই। বিজ্ঞান ভিত্তিক গবেষণার আলোকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এই সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্যজীবীদের মতামত ও সংশ্লিষ্ট সংস্থার পরামর্শের ভিত্তিতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের মা ইলিশ রক্ষা অভিযানটা আমাদের জোরদার করা উচিত। আমার জেলেদের যে খাদ্য সহায়তা প্রতি বছর আমরা এই 22 দিনের জন্য তাদেরকে 25 কেজি চাল দিতাম, এই বছর থেকে আমরা 30 কেজি চাল তাদেরকে দিব। অভিযান চলাকালে নদীতে ড্রেজিং বন্ধ থাকবে এবং জলসীমার বাইরে থেকে মাছ ধরার ট্রলার অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। গাজায় চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং আরব দেশগুলোর নেতাদের ইহুদিদের দালালি থেকে বের হয়ে আসার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। বক্তারা বলেন, গাজায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব মানবতার সাথে উপহাসের শামিল। বক্তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে সংহতি প্রকাশ করে আসছে। এই সহানুভূতির বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে বাংলাদেশের মানুষ সবসময় সোচ্চার থাকবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত 100 আসন ছেড়ে দেবে। সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, 300 আসনেই নির্বাচনের জামায়াতের প্রস্তুতি আছে, তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে সেক্ষেত্রে তাদের কিছু সিট ছাড়তে হবে, সেক্ষেত্রে 100 আসনও ছেড়ে দিতে হতে পারে। বলেন, প্রতিটি কর্মীকে এখন থেকে নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে। 300 আসনের সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না, যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, কিছু সিট তোমাদের ছাড়া লাগবে। এমনও হতে পারে সমঝোতা করতে করতে সে প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 38 জনকে উদ্ধার করেছে। এ সময় 2 জন মানব পাচারকারীকে আটক করা হয়। ভোররাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা সংলগ্ন গহীন পাহাড়ে এই অভিযান চালানো হয়। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হকের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ সহ জিম্মি থাকা 4 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে বাহিনীটি। কোস্টগার্ড জানায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে ভোর 5টায় ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভিতর পালিয়ে যায়। পরে বোট তল্লাশি করে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। কালক্ষেপণ না করে অবিলম্বে নির্বাচন আয়োজনে কর্মকাণ্ড দৃশ্যমান করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীম। রাজধানীর নিউ মার্কেট এলাকায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ ও পার্ক নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এক মানববন্ধনে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। পদক্ষেপ নিতে ভুল হলে পতিত স্বৈরাচারের পুনর্বাসন ঘটবে বলেও আশঙ্কা ব্যক্ত করেন নাসিরউদ্দিন অসীম। বলেন, নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতে ইসিকে আরও সচেষ্ট হতে হবে।
নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে 3 দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন। এ সময়ের মধ্যে কাজ শুরু করা না হলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সকালে রংপুর চেম্বার অফ কমার্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, আগামী 5 অক্টোবর রংপুর বিভাগের 5 জেলায় পদযাত্রা এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। 9 অক্টোবর 5 জেলার সকল উপজেলায় গণমিছিল ও গণসমাবেশ। 16 অক্টোবর নদী তীরবর্তী 11টি স্থানে একযোগে মশাল প্রজ্বলন করা হবে। 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছর মেয়াদী তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে 5 বছর বাস্তবায়নে ব্যয় হবে 9,150 কোটি টাকা। এর মধ্যে চীনের কাছে ঋণ চাওয়া হয়েছে 6,700 কোটি টাকা, বাকি 2,415 কোটি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। নরসিংদীর শিবপুরে 8 বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে আমরা পুটিয়া ইউনিয়নের সন্তান নামে সংগঠনের ব্যানারে এই মানববন্ধন করা হয়। গত 26 সেপ্টেম্বর শুক্রবার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গ্রামের জাকির মুন্সি প্রতিবেশী এক শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে শিবপুর মডেল থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঝালকাঠির রাজাপুর উপজেলায় দীর্ঘদিন চলাচলের অনুপযোগী রাস্তায় বীজতলা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। রাজাপুরের উত্তমপুরে 2.5 কিলোমিটার চলাচলের অনুপযোগী মাটির কাঁচা রাস্তা পাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে গ্রামবাসী। দাবি বাস্তবায়ন না হওয়ায় সকালে ওই কাঁচা রাস্তায় কচু গাছ ও বীজতলা রোপণ করে প্রতিবাদ জানানো হয়। পরে মানববন্ধনে তারা অভিযোগ করেন, কাঁচা রাস্তাটি এখন মরণ ফাঁদ। প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিনে সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সৈকতের লেম্বুর বন, সুটকিপল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে পর্যটকদের বাড়তি উপস্থিতি দেখা যায়। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতে ওঠেন। অনেকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালি করেন। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। গণ অভ্যুত্থানের পর কয়েকজন উপদেষ্টার ওপর আস্থা রাখা ভুল হয়েছে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সময় হলে নাম প্রকাশ করা হবে। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার কথা ভাবছে জাতীয় নাগরিক পার্টি। শাপলা প্রতীক না দেয়ায় বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে নাহিদ বলেন, ইসির অধীনে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। চিত্তে শপথ করিতেছি। উপদেষ্টারা গণ অভ্যুত্থানের চেতনার বিপরীতে পথ চলছেন। তাদের অনেকের কারণেই সংস্কার প্রক্রিয়া ও দেশের পদ্ধতিগত পরিবর্তন বাধাগ্রস্ত হচ্ছে, এমন কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। এই আন্দোলনে তো রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছিল। তাদের মতামতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি, কিন্তু 5ই আগস্ট কিন্তু তারাই ক্যান্টনমেন্টে সবার আগে চলে গিয়েছে। মানে ক্যান্টনমেন্টে গিয়ে কিন্তু সেজদাটা রাজনৈতিক দলগুলো আমাদের তারাই এটা প্রধান করেছে, ছাত্ররা কিন্তু করে নাই। ছাত্রদেরকে নিয়ে সরকারে যাওয়া, সো এটা আমরা মনে করি হয়তো আমাদের এই জায়গায় একটা ভুল হয়েছে। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, যদি তাদের উপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। আসছে ফেব্রুয়ারির নির্বাচনে জোট গঠনের বিষয়ে এনসিপি কয়েকটি দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানালেন নাহিদ ইসলাম। দর কষাকষি সফল হলে জোট আরো বড় হতে পারে বলে আভাস দেন তিনি। যে কোনো জোট বা একীভূত হওয়ার বিষয়টা আসলে একটা আদর্শ এবং নীতিগত বিষয়কে সামনে রেখে হইতে হয়। ফলে সেই জায়গাটায় যদি ঐক্যমতে আসতে পারা যায় যে জাতীয় নাগরিক পার্টি আমরা যেই আদর্শকে সামনে রেখে, যেই লক্ষ্য নীতিকে সামনে রেখে এগোচ্ছি, সেটার সাথে ঐক্যমত হলে সেটা আমাদের সাথে যে কেউ আসতে পারে। তো সেই প্রক্রিয়া চলমান আছে। শাপলা নেওয়া দেওয়ার বিষয়ে দেখছি আসলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী আইন বহির্ভূত কাজ করতেছে তারা, এবং নির্বাচন কমিশন যদি এর থেকে সরে না আসে তাহলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি
কঠোর অবস্থানে যেতে হবে। আর নাগরিক ঐক্যের সভাপতি জানান, এবার বগুড়া থেকে তার আসনসহ বেশ কিছু আসনে জোটবদ্ধভাবে বিএনপির সমর্থন পাবেন তারা। এই জোটের মধ্যে থেকে আমাদের কারা কারা নির্বাচন করবার মতো আছেন আগ্রহী, তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা সেটা জানাবো, প্রক্রিয়াটা চলবে। জোট হতেই পারে এবং নির্বাচন একসাথে হতে পারে। ধানের তো থাকার কথা নয়, তাহলে প্রতীক আমারটাই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের রেজিস্ট্রেশন নেই তারা কি করবে? তাদেরকে তো ইসি কোনো আলাদা প্রতীক দিতে পারবে না, তাদের পছন্দ মতো নেবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শীঘ্রই আসন ভিত্তিক প্রার্থীদের দেয়া হবে সবুজ সংকেত। সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জোটগতভাবে আসন বন্টনের বিষয়েও সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলমান রয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা আদালতের বিচারের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত বলে মনে করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সরকারের ঘোষণা অনুযায়ী মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠের রাজনীতির বাইরে দলগুলোর ভেতরেও চলছে প্রস্তুতি। নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপে দলের নির্বাচন প্রস্তুতির কথাই তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। বলেন, কাউকে এখনো কোনো সবুজ সংকেত দেয়া হয়নি। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে। এখন একাধিক প্রার্থী তারা তো নিজেদের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। জোটভিত্তিক আসন ছাড়ের বিষয়টিও বিএনপি ভাবছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কে কতটা ছাড়বে সেটি তাদের দলীয় বিষয়। জামাত ইসলাম হয়তো 250 সিটও ছাড়তে পারে, সেটা তাদের বিবেচনা, কিন্তু আমরা কত সিট ছাড়তে পারবো সেটা আমাদের বিবেচনা। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। জোটের দলের একটা স্বাধীনতা থাকবে, তারা নিজস্ব প্রতীকে করবে নাকি দানের শীর্ষে করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া না নেয়ার বিষয়েও কথা বলেন এই বিএনপি নেতা। অপরাধের যে আদালত, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে পরিবর্তন নিয়ে এসে সেই আইনেই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা বিচার দাবি করেছি। সরকার ইচ্ছা করলে এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়। আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের, তাদের ডিএনএতে কোনোদিন গণতন্ত্র ছিল না। জুলাই সনদের বিষয়ে বিএনপি ইতিবাচক বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এখনই কনস্টিটিউশনের প্রভিশনগুলো যদি পরিবর্তন হয়ে গেছে ধরা হয়, তাহলে দেশে দুইটা কনস্টিটিউশন প্রিভেইল করবে, সেটা সুপ্রিম কোর্ট মানবে কিনা, কিভাবে কি করলে আইনানুগভাবে এই জুলাই জাতীয় সনদের সংবিধানের অংশটুকু বাস্তবায়ন করা যায়। কারণ সংবিধান ছাড়া অন্যান্য প্রস্তাবগুলো এই সরকারের সময় বাস্তবায়নের জন্য সবাই একমত হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা শক্তিগুলোর মধ্যে ঐক্য অটুট রয়েছে বলেও মনে করেন এই নেতা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমের সুরক্ষার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এছাড়াও পুরো নৌবহরের নিরাপত্তায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। শুক্রবার বিকেলে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে গ্রেটা থুনবার্গ সহ সকল মানবাধিকার কর্মী ও সুমুদ ফ্লোটিলার নৌবহরের সকল অ্যাক্টিভিস্টের মুক্তি, আন্তর্জাতিক ন্যায় নিশ্চিত সহ 4 দফা দাবিতে 70টি সামাজিক, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন সমাবেশ করে। এ সময় তারা ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি জানান। বলেন, গাজায় গণহত্যা বন্ধ করতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সমাবেশে বক্তারা ইসরায়েলকে সামরিক, রাজনৈতিক অর্থায়ন ও সমর্থন বন্ধ করার দাবি জানান। এরপর সংসদ ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে খামারবাড়ি ঘুরে সংসদের দক্ষিণ গেটে এসে শেষ হয়।
ইসরায়েলি বাহিনী গাজার ওপর নির্মম হামলার সাহস পেয়েছে মুসলিম রাষ্ট্রের নেতাদের দালালির কারণে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে উত্তর গেটে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জায়নবাদীদের হামলা এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ পূর্ব সমাবেশে এমন মন্তব্য করেন দলটির নেতারা। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো ছত্রছায়ায় ইসরায়েল গাজায় রক্তের হোলি খেলায় মেতেছে। এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে সারা বিশ্বের মানুষ ফিলিস্তিন অভিমুখে লং মার্চ করবে। সমাবেশে বক্তারা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জাতিসংঘ যেমন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ওআইসিও চরম হতাশ করেছে মুসলিম উম্মাকে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। বিসিবি নির্বাচন থেকে 16 জনের প্রার্থিতা প্রত্যাহারের পর 34 জন আছেন পরিচালনা পর্ষদে জায়গা করে নেওয়ার লড়াইয়ে। শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র নেওয়া পরিচালক পদপ্রার্থীরা। তামিমদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হতাশাজনক বলে জানিয়েছেন তারা। পুনঃতফসিলের বিষয়েও সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপরেই ছেড়েছেন পদপ্রার্থীরা। নিলয় মজুমদারের রিপোর্ট। তামিম ইকবালের নেতৃত্বে প্রার্থিতা প্রত্যাহার করার ঠিক একদিন পরেই নির্বাচন পুনঃতফসিলের আবেদন জানিয়েছিলেন পরিচালক পদপ্রার্থীরা। এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এদিকে তামিমের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে ব্যক্তিগত সিদ্ধান্ত ও হতাশাজনক বলে জানিয়েছেন লুৎফুর রহমান বাদলের মতো অভিজ্ঞ সংগঠকরা। কারো একার পক্ষে ক্রিকেটের উন্নতি করা সম্ভব না। এখনো যদি কোনো সুযোগ থাকতো তাহলে দুই পক্ষ মিলে ইলেকশন করলে আরো ভালো হতো। এবং ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা যেমন সংগঠনের দরকার, ক্রিকেটারকে দরকার, সাবেক ক্রিকেটারকে দরকার। নির্বাচনে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, অবশ্যই তামিম ইকবাল হেভিওয়েট ক্যান্ডিডেট। উনি নির্বাচন সরে গেছে সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে মনে হয় এখন যারা আমরা নির্বাচন করছি সবাই আমরা অর্গানাইজার এবং খেলার মাঠের লোক। নির্বাচনের ঘটনা প্রবাহ ক্রমেই জটিল হয়ে উঠলেও শুক্রবার বিসিবি কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের ভাবনা জানিয়েছেন তারা। এথিক্স এবং নীতি বেচক এখানে ক্রিকেটে কারো থাকা উচিত না। উই ডু নট ওয়ান্ট টু ওয়ার্ক ফর এনিওয়ান, অ্যাজ লং অ্যাজ উই ওয়ার্ক উইথ ইচ আদার, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল। সবার সাথে যদি নির্বাচন করতে পারতাম তাহলে অসম্ভব ভালো লাগতো। মানে এই ব্যাপারে কোনো রকমের এইটা দ্বিমত করার কোনো কিছু নাই। কিন্তু একটা বিষয় হচ্ছে ওই যে গণতন্ত্রের কথা। এখন আমি যদি মনে করি যে না আমি অংশগ্রহণ করব না, আমি প্রত্যাহার করব, এখন তাহলে তো অন্যদের কারো কিছু করার থাকে না। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 6 জন। কমিশনের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।